সদস্যদের সামনেই কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ করে আমার মুখের উপর একটা ঘুষি মেরে দেয়। দেশের কণ্ঠের গোলাম কিবরিয়া ভাই তাকে কয়েক দফা মারধর করে। নাক দিয়ে যে ব্লিডিং হচ্ছিল, সেই ব্লিডিং দেখে তার মা অসুস্থ হয়ে পড়েছে, সেন্সলেস হয়ে গিয়েছে। এরপরে চিকিৎসাধীন অবস্থায় তার মা হাসপাতালেই মারা যান। 29 রমজান ছিল, ঠিক 3:30-4টা নাগাদ আমি আমাদের যেই বসুন্ধরা সিটি অফিস, সেই সিটি অফিসে ছিলাম। সেখান থেকে আমি সংবাদ পাই যে আমাদের দেশকালের যে ফাহিম মুনতাসির আছে, ও আহত হয়েছে। ওকে অতিরিক্ত বাস ভাড়া আদায় জনিত তথ্য সংগ্রহে ও সায়দাবাদ বাস টার্মিনালে গিয়েছিল। ও সেখানে যে যারা পরিবহন শ্রমিক ছিল তারা ওকে বেধড়কভাবে পিটিয়েছে। আমি খবর পাওয়ার পরপর আমি আমাদের যে কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে জানাই এবং আশেপাশে কেউ থাকলে তাদেরকে ওখানে যেতে বলি। আমি বিষয়টি সুরাহা কিভাবে করা যায় বা বিষয়টির আসলে শান্তিপূর্ণ সমাধান কিভাবে আসে সেটির জন্য আমি ওই ঘটনাস্থলে যাই। যেহেতু আমাদের সহকর্মীরা কেউ যদি আঘাত পায় বা আহত হয়, আমিও তো ওর জায়গায় থাকতে পারতাম, আমারও তো কেউ না কেউ তো আমার জন্য যাওয়া লাগতো। আমি সেই চিন্তা করে আমি ফাহিমের কাছে যাই। পরবর্তীতে আমরা যখন ওইখানে পৌঁছাই তখন সেক্রেটারি বা শ্রমিক নেতা কিছু একটা হবে, আমি ওনার পরিচয়টা অত ভালোভাবে জানি না। ওই লোকটার সাথে একটা লোক ছিলেন যিনি শ্রমিক ছিলেন, তার ছবি আমাদের কাছে আছে, সেই ছবিগুলো আমরা দেখাবো। উনি ঘটনাগুলো উস্কাই দেওয়ার পরে ওনারা আমাদেরকে ভিডিও করতেছেন যে আমরা ঝামেলা মেটাইতে গেছি, আমাদেরকে ভিডিও করতেছেন এবং বলতেছেন আমরা নাকি চাঁদাবাজি করতে গেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। উস্কানোর কথাবার্তার এক পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত ছিল। 2জন সাব ইন্সপেক্টর ছিলেন, 4-5 জন কনস্টেবল ছিলেন, সর্বমোট 6-7 জন পুলিশ ছিলেন। সেই পুলিশ সদস্যদের সামনেই কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ করে আমার মুখের উপর একটা ঘুষি মেরে দেয় এবং এরপরে আমাদের দেশের কণ্ঠের গোলাম কিবরিয়া ভাই তাকে কয়েক দফা মারধর করে এবং তার নাক বেয়ে কিন্তু নাক পুরোপুরি ভেঙে যায়। আমাকে মারধর করার পরে দেখি যে আমার ঠোঁট থেকে অঝরে রক্ত ঝরছে এবং আমি ওই দিন পাঞ্জাবি পায়জামা পরা ছিলাম, আমার সাদা পায়জামা একদম রক্তে ভেসে গেছে। রোজা তার দায়িত্ব পালন করতে যেয়ে তার রোজা ভেঙে যাওয়াটা আসলে তার জন্য কতটা কষ্টকর এটা শুধুমাত্র একজন যার ঈমান আছে সে জানে। এরপর ওরা তো আমাকে পেটানোর পরে আমাদের যারা সহকর্মীরা ছিলেন তারা আমাকে ধরে নিয়ে গেল মুক্তা মেডিকেল হাসপাতালে। সেখানে ঠোঁটে 3টা সেলাই লাগলো। 2 দিন পর ঈদ, বাড়িতে গেলাম। আমার বাবা মারা গেছে অক্টোবর মাসে। এই প্রথম ঈদ, যে ঈদে আমার আম্মা আমার বাবাকে পায়নি এবং আমি ছিলাম বিছানায় শোয়া। এতটুকু পর্যন্ত হলেও আমি মেনে নিতাম, কিন্তু এরপর কি হলো, আমি ঈদের পরে যখন ঢাকায় আসলাম, ঢাকায় আসার পর শুনি আমার সহকর্মী যিনি গোলাম কিবরিয়া ভাই, যার নাক ভেঙে গিয়েছে, তার ব্যান্ডেজ যখন খোলা হয়েছে তখন তার নাক দিয়ে যে ব্লিডিং হচ্ছিল, সেই ব্লিডিং দেখে তার মা অসুস্থ হয়ে পড়েছে, সেন্সলেস হয়ে গিয়েছে, কারণ তার নাকি হৃদরোগের একটি সমস্যা ছিল। এরপরে চিকিৎসাধীন অবস্থায় তার মা হাসপাতালেই মারা যান। এই মৃত্যুর দায়টা কে নেবে? এই মৃত্যুর দায় কি আমার? এই মৃত্যুর দায় কি সরকারের না? এই মৃত্যুর দায় কি যারা এই সিস্টেমটা চালাচ্ছে তাদের না? এই সিস্টেমের মার পেছে আমরা আর কত পড়বো? আমরা সাংবাদিক, আমরা কলম দিয়ে লিখি, আমরা যদি কলম রেখে তলোয়ার ধরি তাহলে কি আমাদের সেটা শোভা পাবে? এই জিনিসের বিচার নিতে কি আমাদের কলম ছেড়ে তলোয়ার ধরতে হবে? আমরা তলোয়ার তো ধরতে পারবো না, আমাদের তো কলম দিয়েই কাজ করতে হবে। একটি গণতান্ত্রিক দেশের 4টা স্তম্ভ হয়। প্রথম স্তম্ভ হয় আইন, যারা সংসদে বসে, যারা আইন প্রণয়ন করেন। দ্বিতীয় স্তম্ভ হয় যারা প্রশাসন, ডিসি, এসপি, পুলিশ প্রশাসন, এরা হয় দ্বিতীয় স্তম্ভ। তৃতীয় স্তম্ভ হয় বিচার বিভাগ, যারা আদালতে বসে বিচার করেন। আর চতুর্থ স্তম্ভ হয় আমাদের মতো গণমাধ্যম কর্মী, যারা এখন এই বাংলাদেশে ফুটবলের মতো মার খাচ্ছে। কেন ভাই, বাকি 3টা স্তম্ভের দিকে কেন তোমাদের চোখ যায় না? শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের উপর কেন? আর এইভাবে করে যদি বিচার আমাদেরকে না দেওয়া হয়, এই বিচারহীনতার সংস্কৃতির জন্যই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল। তবে সেই ধারা কি আবারও শুরু হচ্ছে? আমরা কি আবারও সেই বিচারের জন্য হাহাকার করে যাব? আমি জনাব তারেক রহমানের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই বিষয়ের একটি সঠিক সুরাহা দেন। অন্তত যিনি সড়ক পরিবহন মন্ত্রী আছে তার মতো যেন আপনিও বলেন না যে বিষয়টি মাত্র জানলাম। আপনি বিষয়টি একটু দেখেন। আপনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস।
আমরা আপনার কাছে আমরা আশা রাখছি আপনি আমাদের গণমাধ্যম কর্মী ভাই বোন যারা আছে এভাবে মার খাচ্ছে তাদের প্রতি আপনি ন্যায় বিচার করবেন।